আজ টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় টুথপেস্টের নানা বিজ্ঞাপন। কোনোটি দাঁতের শিরশির ভাব কমানোর কথা বলে, কোনোটি নিঃশ্বাসে সতেজতা আনার দাবি করে, আবার কোনোটি নুন বা বিভিন্ন উপাদানের উপস্থিতিকে বিশেষ বৈশিষ্ট্য হিসাবে তুলে ধরে। এরই মধ্যে সাম্প্রতিক কিছু গবেষণায় টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফলে প্রতিদিনের অতি পরিচিত এই পণ্যটি আবারও এসেছে আলোচনায়। মানুষ ঠিক কবে থেকে দাঁতের যত্ন নেওয়া শুরু করেছিল তার নির্দিষ্ট কোনো সাল জানা যায় না, তবে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নানা প্রমাণ থেকে বোঝা যায় দাঁত পরিষ্কারের অভ্যাস বহু হাজার বছরের পুরনো। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. স্পেনের উত্তরাঞ্চলে পাওয়া কয়েক হাজার বছরের পুরনো মানুষের দাঁতের জমাট প্লাক পরীক্ষা করে গবেষকরা শস্য, উদ্ভিদ, মাংস ও কাঠজাত আঁশের চিহ্ন পেয়েছেন। কাঠজাত আঁশগুলো কিভাবে দাঁতে পৌঁছেছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে গবেষকদের ধারণা দাঁত পরিষ্কারের জন্য গাছের ডাল ব্যবহারের ফলেই সেখানে এসব আঁশ থাকতে পারে। অর্থাৎ আধুনিক টুথব্রাশ বা টুথপেস্ট না থাকলেও প্রাচীন মানুষ দাঁত পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা বুঝতো। দাঁত পরিষ্কারের প্রাচীনতম উপকরণগুলোর মধ্যে ছিল ছোট গাছের ডাল। ডালের এক প্রান্ত চিবিয়ে নরম আঁশ বের করে সেটি দিয়ে দাঁত ঘষা হতো। এই ধরনের উপকরণকে চিউ স্টিক বা মিসওয়াক ধরনের ব্রাশ বলা হয়। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ৩৫০০ থেকে ৩০০০ বছর আগে ব্যাবিলনীয় ও মিশরীয়রা দাঁত পরিষ্কারের জন্য এ ধরনের উপকরণ ব্যবহার করত। প্রায় ১৬০০ খ্রিস্টপূর্বাব্দে চীনেও সুগন্ধিযুক্ত গাছের ডাল দিয়ে চিউ স্টিক ব্যবহারের প্রচলন ছিল। অন্যদিকে দাঁত পরিষ্কারের জন্য পেস্ট বা গুঁড়ো বহু পুরনো। প্রাচীন মিশরের চিকিৎসা বিষয়ক নথিতে দাঁত পরিষ্কারের বিভিন্ন মিশ্রণের রেসিপির উল্লেখ পাওয়া যায়। এসব মিশ্রণে পোড়া পশুর খুরের ছাই, ডিমের খোসার গুঁড়ো, ঝামা পাথরের মতো খসখসে উপাদান ব্যবহারের কথা জানা যায়। উদ্দেশ্য ছিল দাঁতের ওপর জমে থাকা ময়লা ঘষে পরিষ্কার করা। প্রাচীন গ্রিস ও রোমেও দাঁত পরিষ্কারের জন্য পশুর হাড়ের গুঁড়ো, ঝিনুক বা শামুকের খোলসের গুঁড়ো ব্যবহার করা হতো। মুখের দুর্গন্ধ দূর করতে এসব মিশ্রণে বিভিন্ন সুগন্ধি গাছরাও যোগ করা হতো। কোনো কোনো এলাকায় কয়লা ও গাছের ছাল ব্যবহারের নজিরও পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশ ও চীনে খ্রিস্টপূর্ব প্রায় ৫০০ বছর থেকেই দাঁত পরিষ্কারের বিশেষ মিশ্রণ ব্যবহারের প্রচলন ছিল বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ পাওয়া যায়। দাঁত ও মাড়ি ভালো রাখা, দাঁত সাদা করা এবং মুখের দুর্গন্ধ দূর করাই ছিল এসব ব্যবহারের মূল উদ্দেশ্য। চীনে সময়ের সঙ্গে এসব মিশ্রণে জিনসেং, পুদিনা ও লবণ যুক্ত হতে থাকে, ফলে দাঁত পরিষ্কারের পাশাপাশি মুখে সতেজ অনুভূতিও পাওয়া যেত। ১৮ ও ১৯ শতকে ইউরোপে দাঁত পরিষ্কারের গুঁড়ো ও ক্রিমজাত মিশ্রণের বিকাশ ঘটতে থাকে। ১৯ শতকের মাঝামাঝি বাণিজ্যিকভাবে তৈরি টুথপেস্টও সহজলভ্য হতে শুরু করে। তবে সেই সময়কার টুথপেস্টের উপাদান শুনলে আজকের মানুষের কাছে বেশ অদ্ভুত লাগতে পারে। পরিষ্কার করার উপাদান হিসাবে কোনো কোনো টুথপেস্টে সাবান ব্যবহার করা হতো, পরে চক বা চকের গুঁড়ো যোগ হয়। ধীরে ধীরে শুকনো পাউডারের বদলে নরম ক্রিমের মতো টুথপেস্ট জনপ্রিয় হয়ে ওঠে। ১৮৭৩ সালে কোলগেট কাচের বয়ামে সুগন্ধিযুক্ত টুথপেস্ট বাজারজাত শুরু করে। পরে মার্কিন দাঁতের চিকিৎসক ওয়াশিংটন শেফিল্ড পুদিনার রস মিশিয়ে নতুন ধরনের টুথক্রিম তৈরি করেন। রোগীদের মধ্যে এটি জনপ্রিয় হওয়ার পর তিনি নরম ধাতব টিউবে পেস্ট ভরে বিক্রি শুরু করেন। ধারণা করা হয় ছবি আঁকার রঙের টিউব থেকেই তিনি এই ধারণা পেয়েছিলেন। পরবর্তী সময়ে কোলগেটও কাচের বয়াম বাদ দিয়ে টিউবের ব্যবহার শুরু করে। টুথপেস্টের ইতিহাসে বড় পরিবর্তন আসে ২০ শতকের মাঝামাঝি। ১৯৫০-এর দশকে ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট ব্যাপকভাবে জনপ্রিয় হতে শুরু করে, যদিও এর অনেক আগে থেকেই ফ্লুরাইড নিয়ে গবেষণা চলছিল। সাধারণ মানুষের ব্যবহারে এটি জনপ্রিয় হতে সময় লাগে। এরপর দাঁতের ক্ষয় বা ক্যাভিটি প্রতিরোধে ফ্লুরাইড টুথপেস্টের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে। আজকের বেশিরভাগ প্রচলিত টুথপেস্টেই তাই ফ্লুরাইডের উপস্থিতি দেখা যায়।
1498 সালে চীনে শুকুরের ঘাড়ের শক্ত লোম বাঁশ বা হাড়ের হাতলের সঙ্গে বসিয়ে ব্রিসল যুক্ত টুথব্রাশ তৈরি করা হয়। এটিকেই আধুনিক টুথব্রাশের অন্যতম পূর্বসূরি হিসাবে ধরা হয়। ইউরোপে এই ধরনের ব্রাশ পৌঁছানোর পর শুকুরের লোমের পরিবর্তে ঘোড়ার নরম লোম কিংবা পাখির পালকও ব্যবহার করা হতো। 1780 সালে ইংরেজ উদ্যোক্তা উইলিয়াম অ্যাডিস বাণিজ্যিকভাবে টুথব্রাশ উৎপাদন শুরু করেন। তার তৈরি ব্রাশে বাছুরের হাড়ের হাতল এবং শুকুরের লোমের ব্রিসল ব্যবহার করা হয়েছিল। এরপর টুথব্রাশের নকশায় ধীরে ধীরে পরিবর্তন আসে। 1844 সালে 3 সারির ব্রিসলযুক্ত ব্রাশের নকশা জনপ্রিয় হয়, তবে তখনও পশুর লোমই ছিল প্রধান উপাদান। টুথব্রাশের ইতিহাসে আরেকটি বড় পরিবর্তন আসে নাইলনের আবিষ্কারের পর। 1930-এর দশকে নাইলন উদ্ভাবনের পর 1938 সালে বাজারে আসে নাইলন ব্রিসলযুক্ত আধুনিক টুথব্রাশ। এর নাম ছিল ডক্টর ওয়েটস মিরাকল টাফট। পশুর লোমের তুলনায় নাইলন ছিল বেশি টেকসই ও স্বাস্থ্যসম্মত। পরে মানুষের পছন্দ অনুযায়ী ব্রিসল আরো নরম করা হয়। 1950-এর দশকে নরম ব্রিসলের টুথব্রাশ জনপ্রিয় হয়ে ওঠে। টুথব্রাশের বিবর্তন থেমে থাকেনি। 20 শতকে আসে বৈদ্যুতিক টুথব্রাশ। 1954 সালে সুইজারল্যান্ডে বাণিজ্যিকভাবে সফল প্রথম বৈদ্যুতিক টুথব্রাশ বাজারে আসে। 1960 সালের দিকে এটি যুক্তরাষ্ট্রের বাজারেও পৌঁছে যায়। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ইলেকট্রিক টুথব্রাশ জনপ্রিয় হয়ে ওঠে। আজকের দিনে প্রযুক্তি আরও এগিয়েছে। বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ও স্মার্ট টুথব্রাশে সময় নির্ধারণ, চাপ পরিমাপ এবং ব্রাশ করার ধরন পর্যবেক্ষণের মতো সুবিধাও যুক্ত হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হাজার বছরের এই দীর্ঘ বিবর্তনের পর আজ দাঁত পরিষ্কারের পণ্য নিয়ে নতুন ধরনের প্রশ্ন সামনে এসেছে। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য উপস্থিতি নিয়ে বিভিন্ন গবেষণা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। মাইক্রোপ্লাস্টিক বলতে সাধারণত অত্যন্ত ক্ষুদ্র প্লাস্টিক কণাকে বোঝানো হয়। এসব কণা পরিবেশে দীর্ঘদিন থাকতে পারে এবং মানুষের শরীরে প্রবেশের সম্ভাবনা নিয়েও গবেষণা চলছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।